আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কার্বন সাইকেল, গ্রিনহাউস গ্যাস ইমিশন অ্যান্ড ইটস ইম্প্যাক্টস এগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমি বলতে চাই, পৃথিবীর জীবন চক্রের অন্যতম মৌলিক প্রক্রিয়া হলো কার্বন চক্র, একটি প্রাকৃতিক ব্যবস্থাপনা যেখানে কার্বন পরমাণু বাতাস, পানি, মাটি ও জীবের দেহে ঘুরে ফিরে ভারসাম্য বজায় রাখে। এই চক্রই আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে, যা পৃথিবীর তাপমাত্রা নির্ধারণে মূল ভূমিকা রাখে। কিন্তু শিল্পায়ন, জ্বালানি ব্যবহার, বন উজাড় ও কৃষিকাজের কারণে এই প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়েছে। অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলে তাপ আটকে যাচ্ছে, যা গ্রিনহাউস ইফেক্ট নামে পরিচিত। সূর্যালোক পৃথিবীতে প্রবেশ করে তাপ উৎপন্ন করে, কিন্তু এর একটি অংশ যখন বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে ফিরে যেতে পারে না, তখনই পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এই প্রক্রিয়াই জলবায়ু পরিবর্তনের মূল কারণ হিসেবে কাজ করছে। আজকের আলোচনায় আমরা জানব গ্রিনহাউস গ্যাসের ধরন, তাদের গঠন ও প্রভাব, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক হিসাব এবং গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কিভাবে নির্ণয় করা হয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই নির্গমনের উৎস ও প্রভাব বোঝা অত্যন্ত জরুরি, কারণ আমাদের কৃষি, জল সম্পদ ও উপকূলীয় জীববৈচিত্র্য এই পরিবর্তনের প্রত্যক্ষ শিকার। এই আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বৈজ্ঞানিক প্রক্রিয়াই নয়, বরং মানবিক দায়বদ্ধতা উপলব্ধি করতে পারবে কিভাবে প্রতিটি মানুষ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র এই সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। আমরা আজকে কার্বন সাইকেল নিয়ে কথা বলবো, গ্রিনহাউস গ্যাসের যে কনসেপচুয়ালাইজেশন এটা নিয়ে আলোচনা করব, মেজর গ্রিনহাউস গ্যাসেস গুলো কি সেগুলো দেখব, কিভাবে গ্রিনহাউস গ্যাস অ্যাটমসফিয়ারকে ওয়ার্মস করে এটি বোঝার চেষ্টা করব, এবং কনভার্সন অফ কার্বন ইনটু কার্বন ডাই অক্সাইড, কিভাবে কার্বনকে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করা যায়, সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। এখানে এই যে আহ, এই চিত্রটি পৃথিবীর কার্বন চক্র বোঝাচ্ছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় কার্বন বায়ুমণ্ডল, জীবমণ্ডল, মৃত্তিকা ও সাগরের মধ্যে বিনিময় হয়। সূর্যের আলো থেকে উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং তা খাদ্য তৈরিতে ব্যবহার করে। প্রাণী ও মানুষ এই উদ্ভিদ ভক্ষণ করে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পুনরায় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করে। মৃত প্রাণী ও উদ্ভিদের দেহ ক্ষয়প্রাপ্ত হয়ে মাটির জৈব পদার্থে বা সয়েল অর্গানিক ম্যাটারে রূপান্তরিত হয়, যা দীর্ঘমেয়াদে ফসিল কার্বন হিসেবে সংরক্ষিত থাকতে পারে। একই সঙ্গে শিল্প কারখানা ও যানবাহনের জ্বালানি দহন থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা বায়ুমণ্ডলে ফিরে যায় এবং বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে। সাগরও বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা সামুদ্রিক জীবের খোলস গঠনে ব্যবহৃত হয়। পুরো চক্রটি একটানা চলতে থাকে এবং পৃথিবীর জলবায়ু ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটি ছবি আছে। একটি হচ্ছে গ্রিনহাউসের ছবি। একটি গ্রিনহাউসের ভিতরের দিক দেখানো হয়েছে, এবং বামের ছবিটিতে তিনটি গ্রিনহাউস একসাথে দেখানো হয়েছে। এগুলো সাধারণত টেম্পারেট জোনে বা বাংলাদেশেও গবেষণামূলকভাবে এই সমস্ত গ্রিনহাউসগুলো আছে। তো এই গ্রিনহাউসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রিনহাউসের ভিতরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার বাইরের যে টেম্পারেচার আছে যে বা ওয়েদার আছে তার থেকে অনেক বেশি উষ্ণ থাকে। সেই ব্যবস্থাপনাটি কিভাবে কাজ করে সেটাই আমরা আজকে আলোচনা করব আসলে। এই এইখানে দেখা যাচ্ছে যে সূর্যালোক যখন এখানে গ্রিনহাউস গ্রিনহাউসের মধ্যে ট্রান্সপারেন্ট একটা শীট থাকে উপরের দিকে। এই ট্রান্সপারেন্ট শীট দিয়ে সূর্যালোক ভিতরে ঢোকার সময় তার যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটি যখন ভিতরে ঢুকে যাওয়ার পরে এটা ইনফ্রারেড রেঞ্জের রূপান্তরিত হয় এবং তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পায়। এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার ফলে এটি আর এই ট্রান্সপারেন্ট শীট দিয়ে বেরিয়ে যেতে পারে না, ফলে কন্টিনিউয়াসলি এই গ্রিনহাউসের ভিতরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারকে সে বৃদ্ধি করতে থাকে। এটি হচ্ছে মূলত গ্রিনহাউসের বিষয়, এবং গ্রিনহাউস ইফেক্টটা হচ্ছে এটাই। এখানে এইরকম কোনো একটা ব্যবস্থাপনা যখন কাজ করে, তখন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে, এবং এই প্রক্রিয়ায় আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংও একই প্রক্রিয়ায় হচ্ছে। আমি ক্রমান্বয়ে এই জিনিসগুলো পরিষ্কার করব। এখানেও এই জিনিসটি আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, সানলাইট থেকে আহ, রশ্মি আসতেছে, এই রশ্মিগুলি যখন এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এই গ্রিনহাউসের ভিতরে রিফ্লেক্টেড হয়ে এটা আবার ফিরে যেতে চাইছে কিন্তু পারছে না, ফলে ভিতরের টেম্পারেচারকে সে
উষ্ণ করে দিচ্ছে। আমি এবার আমাদের যে আইপিসিসি এবং ইউএনএফসিসিসি যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুসারে আমাদের যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, গ্রিনহাউস গ্যাসগুলো কি সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড, তারপরে পারফ্লোরোকার্বনস, তারপরে হাইড্রোফ্লোরোকার্বনস, তারপরে সালফার হেক্সাফ্লোরাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসগুলোই মূলত আমরা যখন গ্রিনহাউস কাউন্টিং করি বা গ্রিনহাউস গ্যাস অডিট করি, তখন আমরা এই গ্রিনহাউস গ্যাসগুলি নিয়ে মূলত আমরা কাজ করি। গ্রিনহাউস আসলে কি? গ্রিনহাউস হচ্ছে এটা হচ্ছে একটা গ্যাস যেটা অ্যাটমসফিয়ারে থাকে, দ্যাট অ্যাবজর্ব অ্যান্ড এমিটস রেডিয়েশন উইদিন দ্য থার্মাল ইনফ্রারেড রেঞ্জ। যে এমিশনকে, রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে এবং ইমিট করতে পারে উইদিন দ্য থার্মাল ইনফ্রারেড রেঞ্জ। অর্থাৎ থার্মাল ইনফ্রারেড রেঞ্জ মানে হচ্ছে যে হিটটা থাকে, এই হিটের রেঞ্জের মধ্যে যে রেডিয়েশন, সেই রেডিয়েশনটাকে সে অ্যাবজর্ব করে এবং ইমিট করে। এইটাই হচ্ছে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কজ অফ দ্য গ্রিনহাউস ইফেক্ট। গ্রিনহাউস ইফেক্টের মূল কারণ হচ্ছে এটাই। তো যে সমস্ত গ্যাসগুলোই আসলে এই যে আমি গ্রিনহাউসটা যে দেখালাম, গ্রিনহাউসের যে ছবিটা, ওখানে যে ট্রান্সপারেন্ট আহ, আহ, যে শীটগুলো থাকে, এই গ্রিনহাউস গ্যাসগুলো আসলে ওইরকম একটা শীটের মতো কাজ করে। সূর্য আলোকগুলি এই গ্রিনহাউস গ্যাস ভেদ করে ভিতরে ঢুকতে পারে, কিন্তু এটা যখন নিচে পৃথিবীর আর্থ ক্রাস্টে যখন রিফ্লেক্টেড হয়, তখন এর তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার ফলে এই গ্রিনহাউস গ্যাস ভেদ করে এটার অ্যাটমসফিয়ার ছেড়ে যেতে পারে না, যে কারণেই এখানে একটা গ্রিনহাউস ইফেক্ট হয়। তো গ্রিনহাউস ইফেক্টের বিষয়টা আমি বললাম। এবার আমরা দেখি সোলার রেডিয়েশন থেকে আমরা কতটুকু ইনকামিং সোলার রেডিয়েশন পাই, কতটুকু আউটগোয়িং হয়, এই জিনিসটি বোঝার চেষ্টা করি। এখানে সোলার রেডিয়েশন পাসেস থ্রু দ্য ক্লিয়ার অ্যাটমসফিয়ার। ইনকামিং সোলার রেডিয়েশন হচ্ছে 343 ওয়াট পার স্কোয়ার মিটার। মানে আমাদের পৃথিবীতে সোলার রেডিয়েশন আসে 343 ওয়াট পার স্কোয়ার মিটার। কিছু সোলার রেডিয়েশন রিফ্লেক্টেড হয়ে যায় অ্যাটমসফিয়ার থেকে, এবং আমরা দেখতে পেয়েছি গবেষণা করে যে এই আউটগোয়িং সোলার রেডিয়েশন হচ্ছে 103 ওয়াট পার স্কোয়ার মিটার। তাহলে আমাদের নেট ইনকামিং সোলার রেডিয়েশন হচ্ছে 240 ওয়াট পার স্কোয়ার মিটার। আর এটি পৃথিবীর সারফেস কর্তৃক অ্যাবজর্বড হয়, এবং সেটি অ্যাবজর্ব হয়ে পৃথিবীকে উত্তপ্ত করে 168 ওয়াট পার স্কোয়ার মিটার হিসেবে। এটি যখন আর্থ ক্রাস্টে হিট রিফ্লেক্টেড হয়, তখন এটি ইনফ্রারেড রেঞ্জে চলে যায় এবং এটা লং ওয়েভ হয়ে যায়। লং ওয়েভ, ইনফ্রারেড মানেই হচ্ছে এটা লং ওয়েভে রূপান্তরিত হয়, এবং এটা অ্যাটমসফিয়ারে যায়, কিন্তু গ্রিনহাউস গ্যাসের যে স্তর আছে সে স্তর ভেদ করে এটা আর ব্যাক করতে পারে না। Some of the infrared radiation is absorbed and re-emitted by the greenhouse molecules. এগুলো কিছু কিছু ইনফ্রারেড রেডিয়েশন আবার ওখান থেকে পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবী থেকে আবারও রিফ্লেক্টেড হয়, ফলে এখানে একটা কিউমুলেটিভ একটা ইফেক্ট তৈরি হয়। এই জন্য পৃথিবী ক্রমান্বয়ে গরম হতেই থাকছে, কন্টিনিউয়াসলি ওয়ার্ম হচ্ছে। এই জিনিসটাই আমার এই আলোচনার বিষয়বস্তু। এখানে আমরা যে ওয়েদারের কথা বলি, যেখানে আমাদের গ্রিনহাউস গ্যাসগুলো অবস্থান করে, সেই ওয়েদারের স্তরটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ার আছে, এখানে বিমান চলাচল করে। এই ট্রোপোস্ফিয়ারের এটা প্রায় 5 থেকে 8 মাইল ভার্টিক্যালি এটা বিস্তৃত, এবং এখানে এর মধ্যেই বিমানগুলো চলাচল করে, এবং এটা আমরা যদি যত উপরে যাই এই স্তরের মধ্যে, তত টেম্পারেচার কমতে থাকে। আর এর উপরের যে স্তর থাকে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যত উপরে যাব তত হিট বাড়তে থাকবে। আহ, কারণ ওজোন লেয়ার, সূর্য রশ্মির বেশ কিছু অংশ এরা অ্যাবজর্ব করে রাখে, ফলে ওই এরিয়াতে ওজোন লেয়ার থাকে, এবং সেই ওজোন লেয়ারের কারণে সেখানে টেম্পারেচার, যেহেতু এরা অনেক ধরনের রে অ্যাবজর্ব করে, ফলে এখানকার টেম্পারেচার আমরা যত উপরের দিকে যাব তত বৃদ্ধি পেতে থাকবে। এই স্লাইডটি গ্লোবাল গ্রিনহাউস ইফেক্ট ব্যাখ্যা করছে, যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্য থেকে আসা বিকিরণ বা সৌররশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায়, যার গড় মান প্রায় 343 ওয়াট
প্রতি বর্গমিটার। এর একটি অংশ পৃথিবীর মাটি, পানি ও উদ্ভিদের মাধ্যমে শোষিত হয় এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরে এই তাপ শক্তি ইনফ্রারেড বিকিরণ আকারে মহাকাশে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্প ওই বিকিরণের একটি বড় অংশ শোষণ করে পুনরায় পৃথিবীর দিকে পাঠায়। ফলে পৃথিবীর পৃষ্ঠ ও নিম্নমণ্ডল আরও উষ্ণ হয়ে ওঠে। এই প্রাকৃতিক প্রক্রিয়াটি পৃথিবীতে জীবন টিকিয়ে রাখতে প্রয়োজনীয় হলেও মানব সৃষ্ট অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন এই প্রক্রিয়াকে অতিরিক্ত তীব্র করে তুলছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, হিমবাহ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই গ্রিনহাউস ইফেক্টকে বোঝা ও নিয়ন্ত্রণ করা আজকের পৃথিবীর টেকসই ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এখানে যে সোলার রেডিয়েশন, আমরা সূর্য থেকে যে রেডিয়েশন পাই, সোলার রেডিয়েশন পাই, এটাকে আমরা একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। এটার তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি আমরা ন্যানোমিটার দিয়ে হিসাব করি, তাহলে এখানে দেখবেন যে এই যে রেঞ্জটা আছে, এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। এটা চোখে দেখা যায় না। এটার রেঞ্জটা হচ্ছে প্রায় 200 থেকে 350-র মতো হবে। এরকম একটা রেঞ্জ হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। 200 থেকে 300 ন্যানোমিটার। আর এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। এটা 300 থেকে 600-র মতো হতে পারে ন্যানোমিটার। এই ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে আহ, আলোক রশ্মি আছে, সে রশ্মিটাই আমরা দেখি। আমরা যে সূর্য থেকে যে রশ্মিটা আমরা দেখতে পাই দিনের বেলায়, এই রশ্মিটা হচ্ছে এটা। এটা হচ্ছে ভিজিবল লাইট। আর এর পরের যে অংশ, যার তরঙ্গ দৈর্ঘ্য 700 থেকে শুরু করে 2500 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, সেই রেঞ্জটাকে বলা হয় ইনফ্রারেড রে, অথবা থার্মাল রেঞ্জও আমরা বলতে পারি। এটা এটাও চোখে দেখা যায় না। এবং এই যে আমি বললাম, সূর্যরশ্মি যখন আম, আহ, পৃথিবীর পৃষ্ঠে আছড়ে পড়ে এবং এখান থেকে যখন এটা রিফ্লেক্টেড হয়, তখন রিফ্লেক্টেড হওয়ার সময় সে ইনফ্রারেড হয়ে যায়, ইনফ্রারেড রেঞ্জের মধ্যে ঢুকে যায় এবং তার তরঙ্গ দৈর্ঘ্য এইরকম তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটা আর গ্রিনহাউস গ্যাসের যে স্তর আছে, স্তর ভেদ করে আর আহ, বাইরে যেতে পারে না। ফলে গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। এখন আমরা গ্রিনহাউস গ্যাসের, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের যে কন্ট্রিবিউশন, এই জিনিসটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে 1990 থেকে 2015 পর্যন্ত যে ডাটা আছে, সে ডাটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরে হচ্ছে মিথেন। এটা হচ্ছে মিথেন। তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। তারপরে হচ্ছে ফ্লো গ্যাসেস, যেগুলো আমরা হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন এগুলো বলছি, বা সালফার হেক্সাফ্লোরাইড, এগুলো হচ্ছে খুবই কম পরিমাণে। তবে সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমাদের 2023-এর হিসাব মতে পৃথিবী থেকে যে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়, সেই নির্গমনের একটা হিসাব থেকে আমরা পেয়েছি কার্বন ডাই অক্সাইড ইট কাভার্স অ্যারাউন্ড 74 to 76%, বা আমরা মোটামুটি এটাকে 75% ধরতে পারি। মিথেন হচ্ছে 17%, নাইট্রাস অক্সাইড হচ্ছে 6%, ফ্লোরিনেটেড গ্যাসেস হচ্ছে 2 থেকে 3%। সুতরাং আমরা বুঝতেই পারছি গ্রিনহাউস গ্যাস ইমিশন বলতে সবচেয়ে বেশি বোঝায় হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে। সুতরাং আমরা গ্রিনহাউস গ্যাস ইমিশনের কথা যখন বলবো বা কোনো ক্যালকুলেশন যখন আমরা করি, তখন কার্বন ডাই অক্সাইডকে মাথায় রেখে আমরা এটা করি। অথবা অন্যান্য যে গ্রিনহাউস গ্যাসেসগুলো আছে, সেগুলোকে আমরা কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট হিসাব করে আমরা ক্যালকুলেট করি বা হিসাব আমরা দেখাই। মলিকিউলার ওয়েট ক্যালকুলেশন অফ কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমরা যদি কার্বন ডাই অক্সাইড দেখি, এটা আমরা কিভাবে লিখি? CO2। এখানে কার্বনের অ্যাটম হচ্ছে একটা, অক্সিজেনের অ্যাটম হচ্ছে দুটি। তো আমরা জানি যে অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ 15.9994 গ্রাম পার মোল, এবং কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12.0107, বা আমরা এটাকে রাফলি 12 ধরতে পারি। আর অক্সিজেনকে আমরা ধরতে পারি 16। সো মলিকুলার ওয়েট ক্যালকুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ, এটাকে যদি আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশনটা কত হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আম, এটা হবে প্রায় 44 গ্রাম পার মোল। তাহলে আমরা যদি এবার ধরি যে ইফ 1 ইউনিট অফ কার্বন ইজ অক্সিডাইজড, ইট উইল ক্রিয়েট 44/12
ইকুয়ালস 3.67 ইউনিটস অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ 1 ইউনিট কার্বন যদি অক্সিডাইজড হয় তাহলে সেখান থেকে 3.67 ইউনিটস অফ কার্বন ডাইঅক্সাইড আহ, সৃষ্টি হয় বা তৈরি হয়। এখান থেকে আমরা ধারণা করতে পারবো যে কিভাবে কার্বন যখন অক্সিডাইজড হয় তখন কার্বন থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড ক্যালকুলেশন করা হয় সেরকম একটা ধারণাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন ধরেন আমার যদি আহ, আহ, 1,000 মেট্রিক টন কাঠ, 1,000 মেট্রিক টন শুকনো কাঠ যদি পোড়ানো হয় তাহলে সেখান থেকে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস বের হবে। সেটি করার জন্য আমরা তাহলে কিভাবে বের করব? কাঠের মধ্যে 50% কার্বন থাকে, মানে অলমোস্ট 50% কার্বন থাকে। তাহলে 1,000 মেট্রিক টনের অর্ধেক হচ্ছে 500 মেট্রিক টন। তাহলে 500 মেট্রিক টনকে যদি আমরা 3.67 দিয়ে গুণ করে দিই তাহলেই সেটি হবে আমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের করতে পারবো। তো এইটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা দেখিয়েছি। এই স্লাইডে প্রদর্শিত হয়েছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, যা একটি পরিমাপক ধারণা নির্দিষ্ট সময়সীমায় কোনো গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে কতটা তাপ ধরে রাখতে সক্ষম তা নির্ধারণ করে। এটি মূলত একটি তুলনামূলক সূচক যেখানে প্রতিটি গ্যাসের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের সাথে তুলনা করা হয়, কারণ কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল মান ধরা হয় 1। উদাহরণস্বরূপ মিথেনের 20 বছরের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল হলো 72, অর্থাৎ একই পরিমাণ মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছাড়লে মিথেন 20 বছরে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 72 গুণ বেশি তাপ ধরে রাখবে। অন্যদিকে নাইট্রাস অক্সাইডের 100 বছরের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল হচ্ছে 298, যা দেখায় এই গ্যাস কতটা শক্তিশালীভাবে গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখে। সাধারণত গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল হিসাব করা হয় 20, 100 বা 500 বছরের সময়সীমায়, যাতে দীর্ঘমেয়াদী প্রভাবও বোঝা যায়। এই ধারণাটি জলবায়ু পরিবর্তন নীতি ও কার্বন ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করে কোন গ্যাস কত বেশি ক্ষতিকর এবং কোন খাতে নির্গমন কমানোর উপর অগ্রাধিকার দেওয়া উচিত। গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের মানগুলো আইপিসিসি এর অ্যাসেসমেন্ট রিপোর্ট 4 রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক উৎস। এটার নতুন নতুন অ্যাসেসমেন্ট রিপোর্টে এটা চেঞ্জ হতে পারে, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো মনে রাখবো সেগুলো হচ্ছে আমাদের যে মেজর গ্রিনহাউস গ্যাসেসগুলো আছে সেগুলো কি, ইনফ্রারেড রেডিয়েশন ইজ কল্ড হিট রেডিয়েশন, এই ধারণাটি আমাদের মাথায় রাখতে হবে। ইনফ্রারেড রেডিয়েশন যখন বলবো তখন মনে রাখতে হবে এটা হিট রেডিয়েশন। ইনফ্রারেড রেডিয়েশন অ্যান্ড গ্রিনহাউস এফেক্ট, ইনফ্রারেড রেডিয়েশন কিভাবে হয় এবং গ্রিনহাউস ইফেক্টটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল। সেক্টরাল শেয়ার অফ গ্লোবাল গ্রিনহাউস গ্যাস এমিশনস, গ্লোবাল গ্রিনহাউস গ্যাস এমিশনের যে সেক্টরাল শেয়ার, অর্থাৎ কোন গ্রিনহাউস গ্যাস কতটুকু নির্গমন হয় সেটি আমরা আলোচনা করেছি, এবং ট্রপোস্ফিয়ার কি জিনিস সেটি আমরা বোঝার চেষ্টা করেছি। আজকের পাঠ থেকে আমরা দেখেছি কার্বন চক্র কেবল একটি রাসায়নিক প্রক্রিয়া নয়, এটি পৃথিবীর জীববৈচিত্র্যের তাপ প্রাণ প্রবাহ। প্রতিটি গাছ, নদী, পানি, প্রাণী ও মানুষ এই চক্রের অংশ। যখন এই চক্রের কোনো অংশে ভারসাম্য নষ্ট হয়, যেমন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বা মিথেন নির্গমন, তখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, বরফ গলে যায়, সমুদ্রের উচ্চতা বাড়ে এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়। আমরা আরও জানলাম যে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরের অনুপাত 3.67 গুণ আমাদেরকে বুঝতে সাহায্য করে যে ক্ষুদ্র পরিমাণ জ্বালানি দহনও কত বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ধারণা আমাদের শেখায় কোন গ্যাস কত বেশি ক্ষতিকর। উদাহরণস্বরূপ মিথেন কার্বন ডাই অক্সাইডের তুলনায় 20 বছরে 72 গুণ বেশি তাপ ধরে রাখতে পারে। এই তথ্যগুলো আমাদেরকে শুধু বিজ্ঞান নয়, নীতি নির্ধারণীয় দিক নির্দেশনা দেয়, কিভাবে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা, কার্বন সংরক্ষণ এবং পুনর্নবীকরণের উৎস ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী করা যায়। তাই এই পাঠের শেষ বার্তা একটি, পৃথিবীর উষ্ণতা কমাতে হলে এখনই আমাদের পরিবর্তন শুরু করতে হবে, কারণ প্রকৃতি সবসময় হিসাব রাখে। তো আজকে এতটুকুই। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আহ, সেই প্রশ্নগুলো জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি।